নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের শোনাবো সৈয়দ মুজতবা আলীর লেখা গল্প বিষের বিষ। আগা আহমদের প্রাণ অতিষ্ঠ। এক ফোঁটা মেয়ে তার বউ মালিকা খানমটা। ফু দিলে উড়ে যায়, কিন্তু সেই যে সাত সকাল ভোরবেলা থেকে ক্যাট ক্যাট আরম্ভ করে, তার থেকে আগা আহমদের নিষ্কৃতি নেই। মিনসে হারহাবাদে ড্যাকরা হেন গাল নেই যেটা আগা আহমেদকে দিনে নিদেন 50 বার শুনতে হয় না। আর গয়নাগাটি নিয়ে গঞ্জনা, সে তো নিত্যিকার রুটি পনির। এবং সেই সামান্য রুটি পনিরটুকুও যদি ভালো করে আগা আহমেদের সামনে ধরত, তবুও না হয় সেসব কিছু চাঁদ পানা মুখ করে সয়ে নিত। কিন্তু সে রুটিও অধিকাংশ দিন পোড়া, এবং পনিরের উপর যে মসনে পড়েছে সেটা চেঁচে দেবার গরজও বিবিজানের নেই। আগা আহমেদ দিন মজুর, খিদে পায় বড্ডই। ব্যাপারটা চরমে পৌঁছলো বিয়ের 20 বছর পর একদিন, যখন আগা আহমেদ কি একটা খুঁজতে গিয়ে আবিষ্কার করলো মালিকা খানম নিজের খাবার জন্য লুকিয়ে রেখেছে মুড়মুড়ে রুটি, ভেজা ভেজা কাবাব, টনটনে সেদ্ধ ডিম এবং তেল তেলে আচার। সেই রাত্রে আগা আহমেদ খেলো না। বউ ঝংকার দিয়া বলল, ও আমার লবা পুত্তুর রে, রুটি পনির ও আর রোজে না। কোথায় পাবো আমি কাবাব আন্ডা আমার আগা জানের জন্যে? সেই কাবাব আন্ডা যা বউ নিজে খেয়েছে। স্থির করলো ওকে খুন করবে। নতুন করে তালাক দিয়ে লাভ নেই, অন্তত 100 বার দেওয়া হয়ে গিয়েছে। মালিকা মুখ বেঁকিয়ে আপন কাজে চলে গেছে। ওরা থাকে বোনের পাশে। পাড়া প্রতিবেশীও কেউ নেই যে মালিকা খানমকে এসে বলবে, তোমার স্বামী যখন তোমাকে তালাক দিয়েছে তখন তারপর ওর সঙ্গে সহবাস ব্যভিচার। আর থাকলেই বা কি হতো, কেউ কি আর সাহস করে আসতো? আগা আহমদের মনে পড়ল গত 15 বছরের মধ্যে কেউ তাদের বাড়িতে আসেনি। শুয়ে শুয়ে সমস্ত রাত ধরে আগা আহমেদ প্ল্যান করলো খুন করা যায় কি প্রকারে। সকালবেলা বনে গিয়ে খুঁড়ল একটা গভীর গর্ত, তার উপর কঞ্চি কাঠ ফেলে উপরটা সাজিয়ে দিল লতা পাতা দিয়ে। বিকেলের ঝোঁকে বউকে বলল, গাটা ম্যাচ ম্যাচ করছে, একটু বেড়াতে যাবে? বউ তো খল খল করে হাসলে চো চা 10টি মিনিট, তারপর চেঁচিয়ে উঠল, কোথ যাব মা? মা মিনসের পেরানে আবার সোয়াগ জেগেছে। আগা আহমেদ নাছর বন্দা বড্ড মেহনত করে গা গতর পানি করে গর্তটা তৈরি করেছে। বউ রাজি হলো। বেড়াতে গিয়ে বনের মধ্যে কৌশলে বউকে স্টিয়ার করে করে গর্তের কাছে নিয়ে গিয়ে আগা দিলে এক মোক্ষম ধাক্কা। তারপর ফের বাঁশ কঞ্চি লতা পাতা সহযোগে গর্তটি উত্তম রূপে ঢেকে দিয়ে আগা আহমদ তার পীর মুর্শিদকে শুক্রিয়া জানাতে জানাতে বাড়ি ফিরল। রান্না করতে গিয়ে বাড়িতে অনেক কিছুই আবিষ্কৃত হলো। হালুয়া, মোরব্বা, 3 রকমের আচার, ইস্তেক হরিণের মাংসের শুটকি। পরমানন্দে অনেকক্ষণ ধরে আগা রান্না বান্না সেরে আহারাদি সমাপন করলে। ক্যাটক্যাটানি না শুনে আজ তার চোখে নিদ্রা আসবে, এই কথাটা যতবার ভাবে ততবারই চিত্তাকাশে তার পুলকের হিল্লোল জেগে ওঠে। পরদিন কিন্তু আগা আহমেদের শান্ত মনের এক কোণে কালো মেঘ জমা দিল। হাজার হোক তার বউ তো বটে, তাকে ওরকম মেরে ফেলাটা! বিয়ের সময় হজরত মুহাম্মদের নামে সে কি শপথ নেয়নি যে তাকে আজীবন রক্ষণাবেক্ষণ করবে?
কিন্তু ওদিকে আবার সেই দুশ্মনটাকে ফের বাড়িতে ফিরিয়ে আনতেও তো মন চায় না। এই অবস্থায় আর পাঁচজন যা করে আগা আহম্মদও তাই করলো। যাগ্গে ছাই, গিয়ে দেখেই আসি না বেটি গর্তের ভিতর আছে কি রকম, সেই দেখে মনস্থির করা যাবে। গর্তের মুখে পাতা সরাতেই ভিতর থেকে পরিত্রাহী চিৎকার, আল্লাহর ওয়াস্তে, রসুলের ওয়াস্তে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কিন্তু কি আশ্চর্য, এ তো মালিকা খানমের গলা নয়। আরো পাতা সরিয়ে ভালো করে তাকিয়ে আগা মোহাম্মদ দেখে, বাপরে বাপ, এক বড়া কালো নাগ, কুলোপানা চক্কর, গোখরো সাপ। সে তখন চেঁচাচ্ছে, বাঁচাও বাঁচাও, আমি তোমাকে 1000 টাকা দেব, লক্ষ টাকা দেব, আমি গুপ্তধনের সন্ধান জানি, আমি তোমাকে রাজা করে দেব। সম্বিত ফিরে আগা আহমেদেরও হাসি পেল। সাপকে বলল, তা তুমি তো কত লোকের প্রাণ নির্ভয়ে হরণ করো, নিজের প্রাণটা দিতে অত ভয় কিসের? ঘেন্নার সঙ্গে সাপ বললে, দেখ তোর প্রাণ প্রাণ বাঁচাতে কে সাজছে, আমাকে বাঁচাও এই দুশ্মন শয়তানের হাত থেকে, এই রমণীর হাত থেকে। তারপর ডুকরে কেঁদে উঠে বলল, মা গো মা, সমস্ত রাত কি ক্যাট ক্যাট কি বকাটাই না দিয়েছে গো, আমি ড্যাগরা, আমি মদ্য মিনসে হয়ে একটা অবলা। হ্যাঁ, অবলাই বটে, নারীকে কোনো সাহায্য করছি নে, গর্ত থেকে বেরোবার কোনো পথ খুঁজছি নে, আমি একটা অপদার্থ, ষাঁড়ের গোবর আমি। আগা আহমেদ বললে, তা ওকে একটা ছোবল দিয়ে খতম করে দিলে না কেন? চিল চেঁচানি ছেড়ে সাপ বললে, আমি মারবো ওকে? ওর গায়ে যা বিষ, তা দিয়ে 7 লক্ষ কাল নাগিনী তৈরি হতে পারে, ছোবল মারলে সঙ্গে সঙ্গে ঢলে পড়তুম না। সারা তো কোন ওঝা, ওসব পাগলামো রাখো, আমাকে তুমি গর্ত থেকে তোলো, তোমাকে অনেক ধন দৌলত দেব, পশু পাখি সাপ বিচ্ছুর বাদশাহ সুলেমানের কসম। রূপকথা নয়, সত্য ঘটনা বলে দেখা গেল মালিকা খানেমেরও অনেকখানি পরিবর্তন হয়ে গিয়েছে এক রাত্রি সর্পের সঙ্গে সহবাস করার ফলে। কারণ এতক্ষণ ধরে একটিবারও স্বামীকে কোনো বড় কথা বলেনি, এটা একটা রেকর্ড। কারণ ফুলশয্যার রাত্রেও নাকি সে মাত্র 3টি মিনিট চুপ করে থেকেই ক্যাটক্যাটানি আরম্ভ করে দিয়েছিল। মালিকা খানম মাথা নিচু করে বলল, ওরা গুপ্তধনের সন্ধান জানে। আমাদের আগা আহমেদের টাকার লোভ ছিল মারাত্মক। সাপকে সুলেমানের 3 কসম খাইয়ে গর্ত থেকে তুলে নিল, বউকেও তুলতে হলো, সেও শুধরে গেছে জানিয়ে অনেক কিরে কসম কেটেছিল। সাপ বললে, গুপ্তধন আছে উত্তর মেরুতে, বহু দূরের পথ, তার চেয়ে অনেক সহজের পথ তোমাকে আমি বাতলে দিচ্ছি। শহর কোতোয়ালের মেয়ের গলা জড়িয়ে ধরবো আমি, কেউ আমাকে ছাড়াবার জন্য আসতে গেলেই মেয়েকে মারতে যাব ছোবল, তুমি আসা মাত্রই আমি সুর সুর করে সরে পড়ব, তোমাকে দেবে বিস্তর এনাম, ইন্তেহার ধন দৌলত, কিন্তু খবরদার ওই একটিবার অতি লোভ করতে যেও না। ভূতের মুখে রাম নাম, সাপের দ্বারা ভালো কাম। শহরে এমনই তুলকালাম কাণ্ড যে 3 দিন যেতে না যেতেই বনের প্রান্তে আগা আহমেদের কানে এসে পৌঁছল কোতোয়াল নন্দিনীর জীবন মরণ সমস্যার কথা। 3 দিন ধরে তিনি অচৈতন্য, গলা জড়িয়ে কাল নাক ফোঁস করছে। কোতোয়াল লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছেন, তবু সাপুরেরাও নাকি কাছে ঘেঁষছে না, বলছে উনি মা মনসার সাপ। প্রথমটা তো আগা আহমেদকে কেউ পাত্তাই দেয়নি। আরে ওঝা বদ্যি হদ্দ হলো, এখন ফার্সি পরে আগা, কি বা বেশ, কি বা ছিরি,
কোতোয়ালের কানে কিন্তু খবর গেল, বন থেকে এসেছে ওঝা, পেটে এলেম বোঝা বোঝা। ছবি চেহারা দেখে তিনিও বিশেষ ভরসা পেলেন না, কিন্তু তখন তিনি শ্মশান চিকিৎসার জন্য তৈরি। সে চিকিৎসা ডমি করুক চাঁড়ালি করুক। তারপর যা হবার কথা ছিল তাই হলো। ওঝা আগা আহমেদ ঘরে ঢোকা মাত্র সেই কাল নাগ কোথা দিয়ে যে বেরিয়ে গেল কেউ টেট্টি পর্যন্ত পেল না। কোতোয়াল নন্দিনী উঠে বসেছেন, তার মুখে হাসি ফুটেছে। ভীষণ দর্শন কোতোয়াল সাহেবের চেহারা প্রসন্ন বদন্যতায় মোলায়েম হয়ে গিয়েছে। আগাকে 1,00,000 টাকা তো দিলেনই, সঙ্গে সঙ্গে তাকে করে দিলেন তার পাশের বনের ফরেস্ট অফিসার। এইবার আগা দুবেলা প্রাণ ভরে বাচ্চা হরিণের মাংস খেতে পারবে। আগা সুখে আছে, সোনা দানা পরে মালিকা খানমও অন্য ভুবনে চড়ছেন। ক্যাট ক্যাট করে কি, তাছাড়া এখন তার বিস্তর দাসী বাঁধি, ওদের তম্বিতম্বা করতেই দিন কেটে যায়। কর্তাও বৈঠকখানায় ইয়ার বক্সি নিয়ে। ও মা, 1 মাস যেতে না যেতে খবর রটল উজির সাহেবের মেয়ের গলা জড়িয়ে ধরেছে একটা সাপ। কোন সাপ? সেই সাপটাই হবে আবার কোনটা? এবারে 10,00,000 টাকার এনাম, কিন্তু সঙ্গে সঙ্গে পাইক, বরকন্দাজ, পেয়াদা নফর ছুটছে আগা আহমেদের বাড়ির দিকে। হাতের কাছে ওঝা, সহজ হলো খোঁজা। কিন্তু আগা আহমদের বিলক্ষণ স্মরণে ছিল কাল নাগ খবরদার করে দিয়েছে, অতি লোভ ভালো না, সাপ সরাতে একেবারের বেশি না যায়। সে যতই অমত জানায় ইয়ার বক্সি ততই বলে, হুজুরের কি কপাল, বাপ মার আশীর্বাদ না থাকলে এমন ধারা কখনো হয়। আগাকে জোর করে পালকিতে তুলে দেওয়া হলো। এবারে সাপ জুলজুল করে তার দিকে তাকিয়ে বলল, তোমার খাই বড্ড বেড়েছে না? তোমাকে না পই পই করে বারণ করেছিলুম একবারের বেশি আসবে না, তবু যে এসেছ, তা সে যাকগে। তুমি আমার উপকার করেছো বলে তোমাকে এবারের মতো ছেড়ে দিলুম, কিন্তু এই শেষবার আর যদি আসো তবে তোমাকে ছোবল মারব, 3 সত্যি। 10,00,000 টাকা এবং তার সঙ্গে 500 ঘোড়া মনসব পেয়েও নওয়াব আগা আহমেদের দিল জান সাহারার মতো শুকিয়ে গেল। মুখ দিয়ে জল নামে না, পেটে রুটি সয় না। কাল নাগ আবার কখন কোথায় কি করে বসে আর সে ছবল খেয়ে মরে। স্থির করলো ভিন দেশে পালাবে। ঠিক সেই দিনই স্বয়ং কোতোয়াল সাহেব এসে উপস্থিত। বিস্তর আদর আপ্যায়ন, হস্তচুম্বন, কণ্ঠালিঙ্গন। কোতোয়াল সাহেব গদ গদ কণ্ঠে বললেন, ভাই নওয়াব সাহেব, তোমার কি কপাল, তামাম দেশের চোখের মণি, দিলের রোশনি, রাজকুমারীর প্রাণ উদ্ধার করে তুমি হয়ে যাবে দেশের মুকুট। চলো শিগগির। সেই হারামজাদা কাল নাগ এবার জড়িয়ে ধরেছে শাহজাদের গলা। নব আগা আহমেদ জড়িয়ে ধরলেন কোতোয়ালের পা, হাউ হাউ করে কেঁদে নিবেদন করলেন সে কোন ফাটা বাঁশের মধ্যিখানে পড়েছে। কোতোয়ালদের হৃদয় মাখন দিয়ে গড়া থাকে না। ব্যাপারটা বুঝে নিতেই শহর দারোগাকে হুকুম দিলেন, চিড়িয়া বন্ধ করো পিঞ্জরামে। পালকিতে নওয়াব আগা আহমেদ, দু পাশের লোক জয়ধ্বনি জিন্দাবাদ করছে। এক ঝরোকা থেকে কোতোয়াল নন্দিনী, অন্য ঝরোকা থেকে উজির জাদি তানজামের উপর পুষ্পমাল্য বর্ষণ করলেন। আগা আহমেদ মুদ্রিত নয়নে মুর্শিদ মৌলার নাম আর ইষ্টমন্ত্র জপছে। স্বয়ং বাদশাহ তাকে হাতে ধরে রাজকুমারীর দড়ির কাছে নিয়ে এলেন। আগা আহমেদ ঢুকে দরজা বন্ধ করে দিল ঘরের। কাল নাগ হুঙ্কার দিয়ে উঠল, আবার এসেছে শতভাগা, এবারে আর আমার কথার নড়চড় হবে না।
তোর 2 চোখে 2 ছোবল মেরে ঢেলে দেব আমার কুল্লে বিষ। আগা আহমেদ অতি বিনীত কণ্ঠে বললে, টাকার লোভে আসিনি, তুমি আমাকে অগুন্তি দৌলত দিয়েছ, তুমি আমার অনেক উপকার করেছ, তাই তোমার একটা উপকার করতে এলুম। এদিক দিয়ে যাচ্ছিলুম, শুনলুম তুমি এখানে। ওদিকে সকালবেলা বিবি মালিকা খানম আমাকে বলেছিলেন তিনি রাজকন্যাকে সেলাম করতে আসছেন, বোধ হয় এক্ষুনি এসে পড়বেন। তুমি তো ওকে চেনো, তাই ভাবলুম তোমাকে খবরটা দিয়ে উপকারটাই না কেন করি। তুমি আমার, বাপরে মারে চিৎকার শোনা গেল। কোন দিক দিয়ে যে কাল নাগ অদৃশ্য হলো আগা আহমেদ পর্যন্ত বুঝতে পারল না। এরপর আগা আহমেদ শান্তিতেই জীবনযাপন করেছিল। গল্পটি নানা দেশে নানা ছলে নানা রূপে প্রচলিত আছে। আমি শুনেছিলাম এক ইরানি সদাগরের কাছ থেকে, সরাইয়ের চাইপায়েতে শুয়ে শুয়ে। কাহিনী শেষ করে সদাগর শুধালেন, গল্পটার মরাল কি বলতো? আমি বললুম, সে তো সোজা, রমণী যে কিরকম খান্ডারি হতে পারে তারই উদাহরণ। এ দুনিয়ায় নানা ঋষি নানা মুনি তো এই কীর্তনই গেয়ে গেছেন। অনেকক্ষণ চুপ করে থাকার পর সদাগর বললেন, তা তো বটেই, কিন্তু জানো, ইরানি গল্পের অনেক সময় দুটো করে মরাল থাকে। এই যেরকম হাতির দুজোড়া দাঁত থাকে, একটা দেখাবার একটা চিবোবার। দেখাবার মরালটা তুমি ঠিকই দেখেছ, অন্য মরালটা গভীর। খল যদি বাধ্য হয় কিংবা যে কোনো কারণেই হোক তোমার উপকার করে, তবে সে উপকার কদাচ গ্রহণ করবে না, কারণ খল তারপরেই চেষ্টায় লেগে যাবে তোমাকে ধনে প্রাণে বিনাশ করবার জন্য, যাতে করে তুমি সেই উপকারটি ভোগ করতে না পারো। অবশ্য তোমার বাড়িতে যদি মালিকা খানমের মতো বিষ থাকে তবে অন্য কথা, কিন্তু প্রশ্ন, কজনের ওরকম বউ আছে? বন্ধুরা, এখানেই শেষ হয়ে গেল আজকের ছোট গল্পটি। যদি ভালো লাগে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে আমার মনোবল বাড়াবেন। যদি এরকমই আরও গল্প শুনতে চান তাহলে এই ভিডিওর নিচে যে বার আছে সেখানে ক্লিক করলে খুলে যাবে চ্যানেলের হোম পেজে পাবেন প্লেলিস্ট। সেখানে আমি আজ পর্যন্ত যত গল্প আপলোড করেছি সবই সাজিয়ে রাখা আছে আপনার জন্য, সেগুলোই শুনুন যতক্ষণ না অন্য গল্প আনি। আর আজকে বিদায় নিলাম, নমস্কার।